হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজ দেখতে দেখতে গল্প কথার 3টে বছর কমপ্লিট হয়ে গেল। আশা করব আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। গল্প কথার এই 3টে বছর যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আশা করব আস্তে আস্তে গল্প কথা আরও অনেক দূর এগিয়ে যাবে এবং আমি সব সময় চেষ্টা করি গল্প কথায় নতুন কিছু নিয়ে আসার। তাই নতুন বছর গল্প কথার যেহেতু আশা করব নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসার। আজকের যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে সুদীপ্তা দত্ত। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। তখন সালটা 1992 কি 2000 হবে। আমাদের যৌথ পরিবার বর্ধমান জেলার দেবগ্রাম গ্রামের নামে একটি গ্রাম আমাদের বসবাস। বর্ধমান শহরে আমাদের একটি বাড়ি আছে। সেখানে আমার বড় বাবা কর্মসূত্রে বড় মাকে নিয়ে থাকেন এবং সুযোগ পেলেই বড় মাকে নিয়ে বড় বাবা গ্রামের বাড়িতে চলে আসতেন। বর্ধমান শহর থেকে আমাদের গ্রামের বাড়ি আসতে গেলে বাস ধরে প্রথমে কুরমুন নামক একটি গ্রামে নামতে হবে, তারপর 3 কিলোমিটার মেঠো লাল মাটির পথে দেবগ্রাম। তৎকালীন সময়ে সেরকম যানবাহন থাকার জন্য মানুষ সাধারণত হেঁটে বা গরুর গাড়ির মাধ্যমে এই পথে যাতায়াত করত। এরপর আসি আসল ঘটনায়। আমাদের পরিবার কৃষি নির্ভর। আমাদের অনেকখানি জমি ধানের চাষ হয়। তখন শীতকালীন চাষ শুরু হয়েছে। ছুটি থাকায় বড় বাবা বড় মা এসেছেন বাড়িতে। বেশ কয়েকদিন হয়েছে, অনেক আনন্দ হয়েছে। এরপর বড় বাবা আর বড় মার ফিরে যাওয়ার পালা। সাধারণত ওনারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিতেন। এবারও ঠিক তাই করলেন। আমার বয়স তখন 7 কি 8 বছর। এই বয়সে যা হয়, ওনারা চলে যাচ্ছেন ঠিক তখনই শুরু হয়েছে আমার কান্নাকাটি। এবং আমার একটি স্বভাব ছিল, বাড়িতে যারা যারা আসতো ভালো কিছু খাবার থাকতো তা লুকিয়ে লুকিয়ে বড়মার ব্যাগে ভরে দেওয়া। সেসব ব্যবস্থা করতে আমাদের মা কাকিমাদের সেখানে কিছুটা সময় কেটে যায় এবং বেরোতে প্রায় 4টে বেজে যায়। কুরমুন নামক জায়গাটায় গিয়ে বাস ধরতে হবে, তাই বাড়ি থেকে সাধারণত গরুর গাড়ি করে বড় মাকে এবং বড় বাবাকে বাসে চাপাতে যাওয়া হয়। আমার কান্নাকাটি দেখে ঠাকুমা বলেন, ওকে কোনো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে চাপিয়ে দিয়ে আবার ওই গরুর গাড়িতেই বাড়ি চলে আসবে। আমার বড় কাকুর সাথে যাবে। বড় কাকু বর্ধমান পর্যন্ত বড় মাদের নামিয়ে দিয়ে আসবে এবং ততক্ষণ গরুর গাড়িটি বাস স্ট্যান্ডেই অপেক্ষা করবে। বড় কাকু ফিরলে বড় কাকুকে নিয়ে আমরা সবাই ফিরব। গরুর গাড়ি চালিয়ে যাবে সুনীলদা। এই সুনীলদারা দুমকার বাসিন্দা। চাষের কাজে সাহায্য করতে প্রতি বছর ওনারা এই সময় আমাদের বাড়ি আসে। উনি অনেক বয়স্ক। আমার বাবা কাকুরা দাদা ডাকেন, তাই আমি ওনাকে দাদা বলেই ডাকি। যাই হোক, বেরোতে দেরি হওয়ায় বড় বাবাদের বাস পেতে প্রায় 5টা বেজে যায় এবং বড় কাকুর ফিরে আসতে প্রায় 8টা বেজে যায়। গ্রাম পেরোতেই ফাঁকা অন্ধকার মেঠোলাল মাটির পথ শুরু হয়। দুদিকে ফাঁকা মাঠে নিকষ কালো অন্ধকার, চারিদিক জনমানুষ শূন্য। সুনীলদা গরুর গাড়ি চালাচ্ছে এবং ছয়ের ভেতরে আমিও বড় কাকু বসে আছি। বড় কাকু চাক সংগত বিভিন্ন বিষয় নিয়ে সুনীলদার সাথে কথা বলছে। আমাদের সাদা বলদ গরু দুটি খুব ধীর গতিতে অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে। এই রাস্তায় একটি জায়গা পড়ে, তার নাম হলো বটতলা। একটি বটগাছ আছে, তার এই নাম ঠিক তারপরেই দুটি বাঘ ঘুরলেই অনেক তাল গাছের সারিফো ঘেরা একটি জায়গা তালতলা। প্রথম বাঘ ঘুরেই কিছুটা যাওয়ার পরেই হঠাৎ গরুগুলি থেমে যায়, আর কিছুতেই এগিয়ে যাচ্ছিল না। বড় কাকু সুনীলদাকে জিজ্ঞাসা করে, কি হলো গো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? সুনীলদা চেষ্টা করলো গরুগুলোকে তাড়িয়ে গাড়ি চালানো, কিন্তু গরুগুলোকে এক ফোঁটাও নড়ানো গেল না।
সুনীলদা বলল, বুঝতে পারছি না। মেজকর্তা, তোমরা চুপ করে বসো, আমি দেখছি। সুনীলদা গাড়ি থেকে নামতে গিয়ে কি যেন একটা দেখে হঠাৎ থেমে গেল এবং কিছুটা পিছিয়ে এসে বসে পড়ল। তারপর বিড়বিড় করে অনেকক্ষণ ধরে কি সব বলে গরুদের গায়ে ফু দিল। তারপর খুব আস্তে আস্তে ছইয়ের ভেতরে ঢুকে এসে আমাদের গায়েও অনেকক্ষণ বিড়বিড় করে ফু দেয়। বড় কাকু ততক্ষণে আমাকে তার কোলের মধ্যে ঢুকিয়ে নিয়ে দুহাত দিয়ে টিপে জড়িয়ে ধরেছে। আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। সুনীলদা আস্তে আস্তে বলল, একদম চুপ বড়বাবু, একদম চুপ, কোনো কথা কইবে না। ওরা খাচ্ছে, খাওয়া হলেই চলে যাবে, তখন আবার গাড়ি চলবে। ঠিক এর কিছুক্ষণ পর প্রচণ্ড জোরে কিছু হাড়গোড় চিবিয়ে খাওয়ার মতো শব্দ পেতে আমরা আওয়াজ পাই। আমরা তিনজন জড়ো হয়ে বসে আছি। সুনীলদার সামনে বিড়বিড় করে বলেই চলেছে, আর মাঝে মাঝেই আমাদের গায়ে ফু দিচ্ছে। অনেকক্ষণ এরকম হওয়ার পর আমি ফুফিয়ে কেঁদে উঠি। তারপর সব চুপ। সুনীলদা আস্তে আস্তে বেরিয়ে গেল ছয়ের থেকে এবং গরুর গাড়ি থেকে নেমে কি যেন দেখে এলো। তারপর এসে গরুর গাড়ি চালাতে শুরু করলো এবং গরু যেতেও শুরু করলো। গ্রামে ঢোকে জানালো যে ওগুলো বঙ্গা ছিল বটে, খেতে বিরিং ছিল। মানে এর মানে হচ্ছে গ্রামের দিকে এরকম অদ্ভুত কিছু জিনিস দেখা যায় যেগুলো রাতের বেলা বেরিয়ে হাড়গোড় কবরে যা যা থাকে সেগুলো তুলে খায়। পরে জানতে পারি সুনীলদা সাঁওতাল সম্প্রদায়ের গুণিন ছিলে। তবে এই ঘটনার রেশ এত তাড়াতাড়ি কাটেনি। রাত্রে জমিতে জল দেওয়ার জন্য একজনকে সাবমার্শাল ঘরে থাকতে হতো এবং লোডশেডিং হলে জেনারেটর চালিয়ে জল দিত। আমাদের সাবমার্সিবল ঘরে সুনীলদাই থাকতেন। সেদিন আমাদের ফিরতে প্রায় রাত 9টা বেজে যায় এবং প্রায় 10টার দিকে সুনীলদার বউ বলে যায় যে ওর খুব জ্বর এসেছে, আজকে রাতে যেতে পারবে না। তাই বড় কাকু সাবমেশিন ঘরে শুতে গেল এবং রাতে এবং যাওয়ার সময় সুনীলদা তা খাবার নিতে যায়। সুনীলদা বলে যায় যে যাই হোক ঘর থেকে বেরোবে না। ঘরে প্রথম দিকে কিছু নাই, কাকু ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঝড় হওয়া সাবমার্সিবল ঘরের টিনগুলিকে নাড়াতে থাকে। কাকু ভাবে যে মাঠের মধ্যে ঝড়ো হাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে হাওয়ার দাপট খুব বাড়তে থাকে। এটা যেন খুব বড় হাওয়ার দল গোটা সাবমার্সিবল ঘরকে ঘিরে রয়েছে এবং তাণ্ডব চালাচ্ছে। কাকু খুব ভয় পেয়ে ঘরের দরমার ফাঁক দিয়ে দেখে একটা যেন ঝড় সাবমার্সিবল ঘর লক্ষ্য করে শ্মশানের পাশ থেকে খুব জোরে আসছে এবং সাবমার্সিবল ঘরটিকে প্রদক্ষিণ করে আবার শ্মশানের কাছে ফিরে যাচ্ছে। বলে রাখি, আমাদের সাবমার্সিবল ঘর যেতে গেলে গ্রামের শ্মশান পেরিয়ে যেতে হয়। এরকম তাণ্ডব অনেক রাত পর্যন্ত চলে, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পরের দিন কাকু এবং আমার খুব জ্বর আসে। সুনীলদা বলে যে আমরা যে তোমাদের খাবার সময় উপস্থিত ছিলাম তাই ওরা বিরক্তি হয়েছে এবং এরকম হয়েছে। সুনীলদা বলে ও নাকি সাবমার্সিবল ঘর থাকতো বলে আগেই ওই ঘর বন্ধন করে রেখে দিয়েছিল, তাই সেদিন কাকুর কোনো ক্ষতি ওই তাণ্ডব করতে পারেনি। আমার ঠাকুমা আমাদের বাড়ির পাশে অবস্থিত রুটুতুকালির কাছে পুজো দেয় এবং পুষ্পমাদুলি আমাদের দুজনকে পরিয়ে দেয়। কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমার জ্বর কাটতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, যেহেতু আজকে গল্পকথার 3টে বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে, তোমাদের বলবো যারা প্রথম থেকে গল্পকথার সাথে যুক্ত আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই কারা প্রথম থেকে গল্পকথার সাথে যুক্ত আছো। আমি জানি অনেকেই আছো যারা এই 3টে বছর ধরে গল্পকথার সাথে যুক্ত আছো, যারা প্রত্যেকটা এপিসোডে তোমরা কমেন্ট করো। এবং বলে রাখি, তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি সেখানে ঘটনা দিতে পারো। এবং তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাবে, তোমরা সেটাও করতে পারো। আমি ইমেল আইডি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে। আজকে কথা বাড়াচ্ছি না, শুধু ঘটনায় যাব। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে অতসী, এবং তিনি যেখান থেকে ঘটনাটা লিখেছে তিনি নাম উল্লেখ করেনি। তিনি
যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। এই অভিজ্ঞতাটি আমার নিজের প্যারানর্মাল ভিডিও দেখে বলিউডে মশলা ছড়িয়ে কলম কামিয়ে নিয়ে এরকম অনেক অভিজ্ঞতা আমার ঘটেছে। যেদিন ঘটনাটি ঘটেছে আমার সাথে যেভাবে ঘটেছে আমি ঠিক সেভাবেই বলছি। সেদিন মাঝরাত, ঘুম ভেঙে গেছে, কেন বুঝতে পারিনি। আকাশে চাঁদ নেই বা ঢেকে গেছে, সময়টা শরতের শেষ, আবহাওয়া বদলাতে শুরু করেছে। তখন মোবাইলে এত স্মার্ট হয়নি, দেওয়াল ঘড়ি বলছে 2:15। ঘরটা ডাইনিং কাম কিচেন কাম লিভিং, বিশাল ব্যাপ্তি। এই জায়গাটা অচেনা, সদ্য হপ্তাখানেক আগে বাড়ি বদল হয়েছে। জায়গাটা আসামের কাহিলিপাড়াতে। কলকাতায় যেমন সোদপুরের খোলা ফাঁকা জায়গা, ঝোপঝাড় ডোবা জঙ্গল মাটি বেশি, যখন আমি ঘোলায় যেতাম তেমনটাই দেখেছিলাম। এই ঘরটি বেশ বড়, কাচের জানলা দিয়ে বাইরে দেখা যায়। আকাশের এক ফালি চাঁদ এবার দেখা যাচ্ছে। সামান্য সে আলোয় স্পষ্ট নারকেল গাছের পাতায় মৃদু কাঁপন। ঘরে নিশি আলো জ্বালা নেই, কি যেন একটা অস্বস্তি লাগছে। ঘরের অতি পরিচিত কোণগুলো একটু একটু করে যেন অন্ধকার জমা হয়েছে। কাদের ফিসফিসানি কানে আসছে, নাকি পা ঘষে হাঁটার আওয়াজ। বিছানায় উঠে বসলাম। ভয় ব্যাপারটা আমার এমনিতেই কম। তাছাড়া মূর্তি পূজা, নামগান বা উপোস করে পুজো বিশ্বাস করি না আমি, তাই ভূত ইত্যাদি ব্যাপারে সংশয়পাতি। জানালায় তাকালাম, আশেপাশে সেরকম জনবসতি নেই। অনেক দূরে পাহাড়ের গায়ে একটা দুটো আলো চলছে। আবার শুয়ে পড়ে চোখ বুজিয়ে ফেলেছি, আবার ঘুম ভেঙে যায়। শরীর বেয়ে মাথায় উঠছে হঠাৎ একটা আলতো ডাক, মা মা। একটা মৃদু শ্বাস ছাড়ার শব্দ। চোখ খুলে নিশ্চিন্ত অন্ধকার, খুব হালকা অচেনা একটা গন্ধ, কেমন নেল পালিশ আর পুরনো জামা কাপড় মিলিত গন্ধ। স্বামী ও সন্তান একটা বারান্দার পরের ঘরে, সেই ঘরের দরজা বন্ধ। ওদের গরম বেশি, জোরে পাখা চালায়, আমার শীত করে, তাই আমার শোবার ঘর আলাদা। ভাবলাম মেয়ে হয়তো ডাকছে। উঠে বসে আন্দাজ মতো গিয়ে লাইট জ্বালিয়ে ওদের ঘরে গেলাম। স্বামী ও কন্যা অঘরে ঘুমোচ্ছে। ফিরে জগ থেকে জল খেলাম। বারান্দায় একটা ডিম লাইট আছে, জ্বালিয়ে রেখে এসে শুলাম। ঘুমটা জড়িয়ে ধরল আস্তে আস্তে। বেশ ঠান্ডা আসছে, চাদর নেই, তাই বিছানার চাদরই গায়ে দিলাম। ঘুমের মধ্যে আবার ওই ডাক, মা মা বলে আবার সে একই আওয়াজ হলো। চোখ খুললাম। হালকা আলোয় কেমন একটা ছমছমে অনুভূতি, স্পষ্ট, খুব কাছে। আবার শ্বাস ফেলার শব্দ পাই। বেশ ঠান্ডা লাগছে, হয়তো বৃষ্টি হচ্ছে বাইরে। এমনিতেই আজকাল নিম্নচাপের জন্য রোজ রাতে বৃষ্টি হয়। মৃদু পাখার বাতাসের পর্দা, টেবিল ক্লথ উঠছে। মেয়ের একটা বড় মাটির পুতুল আছে, তার নীল চোখ ভীষণ ঝকঝক করছে। ঘুম চোখে কেমন অদ্ভুত লাগছে। ওই পুতুলটা কেন নয়, একজন বানিয়ে দিয়েছে। রাজকন্যার পোশাক পরা, মাথার সুতোর চুল বসিয়ে করা, আজব সাজিয়ে রাখি। মেয়েকে খেলতে দিই না পুতুলটি, কিন্তু কাল মেয়ে তো ওটা নিয়ে খেলছিল বিকেলে। বড় পুতুলটা সোনালি চুল উঠছে, এত জোরে তো ফ্যান চলছে না। রিজলিং সেন্স তেমন কাজে আসছে না। পুতুল কি আমার দিকে তাকিয়ে আছে? সব জিনিস একটু করে শ্বাস নিচ্ছে। পুতুলটা কি এত নোংরা ছিল? কোনো সাহস দেখানোর মতো সাহস আর নেই আমার। বিছানা ছেড়ে উঠে বালিশটা নিয়ে ঝটপট বারান্দায় পেরিয়ে মেয়ের ঘরের দরজায় ডাক শুনে দরজা খুলে মেয়ের বাবা শুনলেন, কিন্তু হাসলেন না। তারও কি কারণে ঘুম ভেঙে গেছে, ভেবেছেন গরম, যদিও গরমকাল তখন নয়। জানলা খুলে গুমোট ভাব চলে যায়। কোনো রকম শুয়ে পড়লাম, এরপর ঘুমিয়েও পড়লাম। সকালে উঠে ঘরটায় এসে সব দেখে আর কিছু মনে হলো না। এরপর আর কোনোদিন এমনটা হয়নি। পুতুলটা ধুয়ে মুছে তুলে রেখেছি। এই ঘটনার পর আমি আমার মেয়ের একসাথে জ্বরে পড়েছিলাম, কিন্তু কোনো বড় ক্ষতি হয়নি।
মাঝে মাঝে চমকে ওঠার মতো কিছু ঘটে চলে, যেমন নিজের থেকে দরজায় লক খুলে যাওয়া, খুব হালকা নুপুরের আওয়াজ, তবে সেরকম কিছু ভয়ঙ্কর নয়। এখন সন্ধ্যাবেলা ধূপ জ্বালিয়ে ঠাকুরের নাম নেই, যতটা সম্ভব পরিষ্কার থাকি, পরিবেশও মানসিকভাবে ঠিকঠাক আছে, ঘরে শুভ চিহ্ন রেখে দিয়ে হয়তো কিছু ভয় কম হয়। এটাই ছিল ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু অদ্ভুত ছিল, এবং আমার বিশ্বাস তো আমারও এরকম একটা ছোটোবেলায় ঘটনা ছিল। আমাদের ঘরে একটা পুতুল ছিল, এবং সেই পুতুলটা যখন আমি দেখতাম আমার মনে হতো কি যে ওই পুতুলটা আমার দিকে তাকিয়ে আছে, এবং রাতের বেলা যখন শুয়ে পড়তাম আমার মনে হতো যে ওই পুতুলটা মনে হয় আমাকে ডাকছে। এর একটা হ্যালিউশন আমার কাজ করতো, এবং পুতুলটা বেশ অনেক বছর আমার ঘরে ছিল। পরে ওটাকে সরিয়ে দেওয়া হয়। পুতুলটা এতটাই ভয় লাগতো আমার। এবং এখনও কিছু কিছু পুতুল আছে যেগুলোকে দেখলে একদম রিয়েলিস্টিক মনে হয়, যে সত্যি পুতুলটা অরিজিনাল মনে হচ্ছে সামনে বসে আছে, সামনে তাকিয়ে আছে। তোমাদের কারোর সাথে যদি এরকম কোনো অনুভূতি হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও, এবং তোমরা গল্প কথায় ঘটনা লিখে পাঠাও। তোমরা যদি ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা সময় তোমাদের আমি রিকোয়েস্ট করি তোমরা গল্প কথায় যাতে বেশি বেশি করে ঘটনা লিখে পাঠাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা ডিরেক্টলি সেখানে আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। ঘটনা লিখতে গেলে কোনো অসুবিধা নেই। যদি তোমাদের টাইপিং করতে অসুবিধা হয় তোমরা আমাকে কিন্তু ডিরেক্টলি ভয়েসের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে কিন্তু প্রমোট করে না। আমরা যে ঘটনাগুলি আমাদেরকে পাঠানো হয় বা যে ঘটনাগুলি আমরা পড়ি, ঘটনাগুলি যেইভাবে লেখা থাকে, যেই জায়গার নাম লেখা থাকে আমরা কিন্তু ঠিক সেইভাবেই পড়ি। এবং কিছু কিছু সময় আমার যখন মনে হয় যে এই নামটা নেওয়া উচিত না বা এই জায়গাটির নামটা নেওয়া উচিত না, সেখানে কিন্তু আমি কখনোই সেই জায়গার নাম আমি উল্লেখ করি না। আশা করব তোমাদেরও ঘটনা ভালো লাগবে। আর যদি কোনো রকম তোমাদের মন্তব্য থেকে থাকে, কোনো রকম যদি অসুবিধা হয়, কোনো জায়গার বিষয়ে যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই গল্প কথায় জানিয়ে দাও এবং কমেন্টে জানাও। এবং একটা রিকোয়েস্ট করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ তোমরা লাইক আর কমেন্ট করো। তোমরা আগের এপিসোডে আমার বলাতে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করেছিলে। যেহেতু আজকে গল্প কথার জন্মদিন, আমি চাইবো আজকে তোমরা লাইক কমেন্টটা কিন্তু বেশি বেশি করে করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে অনেকের কাছেই ঘটনা যাতে পৌঁছায়। চলে যাব আজকে যে তৃতীয় ঘটনাটি আছে, আজকে লাস্ট ঘটনাটা বেশ অদ্ভুত। হাসপাতালের একটি ঘটনা। আমি ঘটনাটি যেভাবে ঘটেছে আমি ঠিক ঘটনাটি সেইভাবে পড়ছি। যিনি পাঠিয়েছে তিনি নাম উল্লেখ করেনি, তবে এটা কলকাতার মধ্যেই ঘটনাটি। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। দাদা, ঘটনাটি বেশ কিছু বছর আগের ঘটনা। আমার মায়ের তখন প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। আমার মা বিছানা থেকে উঠতে পারছিল না। তারপর এমনই পরিস্থিতি হয়ে যায় যে আমার মাকে হসপিটালাইজ করতে হয়। সেদিন ছিল বৃষ্টির দিন। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রথমে ভাবলাম যে মাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাব, কোনো রকম টোটো বা কোনো গাড়ি পাচ্ছিলাম না। লাস্টে আমি আর বাবা মাকে বাইকে করে হাসপাতালে নিয়ে যাই। এরপর ঘটে অদ্ভুত ঘটনা। মাকে হসপিটালে ভর্তি নেওয়া হয়। আমার মাথায় এতটাই চিন্তা ছিল যে আমার মন থেকে ভয় ডর কিচ্ছু কাজ করছিল না। আমি মাকে ভর্তি করিয়ে লেডিস কম্পার্টমেন্টের বাইরে দাঁড়িয়েছিলাম। আমার ঠিক এমন সময় অনুভব হয়েছে, তখন রাত কটা বাজে সেটা বলে রাখি, তখন রাত প্রায় 1:30টার মতো। আমার মনে হয়েছে বাইরে একটা টিচারের ওপরে কেউ একজন বসে আছে। আমার প্রথমে খুব অদ্ভুত লাগে যে এত রাতে 1:30টার সময় টিচারের ওপর কে বসে থাকবে। আমি ভালো করে লক্ষ্য করি, একদম ঠিক কেউ একজন টিচারের ওপর বসে দুলছে। আমি সাহস করে কাছে যাই এবং কাছে যাওয়ার পরে যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে একজন পুরুষ মানুষ, তার একদিকটা পুরো পুড়ে খেয়ে গলে গেছে এবং একদিকটা পুরো ভালো। সে আমায় দেখে হাসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কী করবো বুঝতে পারি না। আমি সাহস করে মায়ের কাছে দৌড়ে যাই এবং তখন এক নার্স আমাকে বলে যে এত রাতে আপনি এখানে কি করছেন। তখন নার্সকে আমি সমস্ত ঘটনা খুলে বলি। তখন নার্স আমার সাথে বাইরে যায়
এবং অদ্ভুত ব্যাপার, আমি বাইরে গিয়ে দেখি যে সত্যি সত্যি টিচারের উপর একটি লাশ শোয়ানো আছে। তবে নার্স আমাকে যেটা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নার্স আমায় বলে যে এই লাশটি মারা গেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তার বাড়ির লোক এখনও আসেনি, তাই লাশটাকে ঘরের বাইরে রাখা হয়েছে যাতে কোনো পচা গন্ধ বাকি যে পেশেন্টরা আছে তাদের গায়ে না যায়। অদ্ভুত ব্যাপার যে কিছুক্ষণ আগে আমি যে মানুষটাকে বসে থাকতে দেখেছি সেই মানুষটা 1 ঘন্টা আগে মারা গেছে। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমি একটা রিকোয়েস্ট তোমাদের করতে চাই, প্লিজ লাইক আর কমেন্টটা করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। আমি তাই সবসময় তোমাদের রিকোয়েস্ট করি লাইক আর কমেন্টটা প্লিজ করো। অনেক ধন্যবাদ আজকের ঘটনাগুলি শোনার জন্য। এবং বলতে চাই তোমরাও আমাকে ঘটনা পাঠিয়ে দাও। গল্পকথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনাটিকে পাঠাতে পারো। এবং বলে দিই গল্পকথা কিন্তু কোনো রকম কোনো কুসংস্কারকে প্রমোট করেন। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি। আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।